ওদের জিনিসটাও এত বড়, সেম ঘোড়ার মতো কোনো মানে ডিফারেন্ট নেই এতটা। আর ওদেরকে দেখলেই তো ভয় পেয়ে যায়। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের মাঝে আমি একটা গল্প বলবো। এটা হলো আমার জীবনের একটা ইতিহাস, আপনারা অবশ্যই শুনবেন মনোযোগ দিয়ে। যারা বিশেষ করে যেগুলো পুরো প্রবাসী তারা আরও বেশি করে শুনবেন। এটা আমার জীবনে ঘটে গেছে যে গল্পটা, এটা আমি আপনাদের মাঝে বলতে চাই। আসলে আমি অনেক গরিব ঘরের একটা মেয়ে, গরিব ঘরের মেয়ে। তো আমি ঢাকায় যাই একটা কাজের জন্য। ঢাকায় যাওয়ার পরে আমি একটা কোম্পানিতে চাকরি পাই। যখন চাকরি পাই তখন আমি ওখানে একটা কোম্পানিতে প্রায় 2-3 বছর চাকরি করি। তো কোম্পানিতে চাকরি করতে গিয়ে একটা লোকের সঙ্গে আমার পরিচয় হয়। তো লোকের সঙ্গে পরিচয় যখন হয়, তো ওই লোকটাকে আমি অনেক ভালো জানি, লোকটাও আমাকে অনেক ভালো জানে। তো লোকটার সাথে আমি খুব ভালোই খুব আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, লোকটার সাথে আমরা অনেক ভালো চলে। তো যখন চাকরিতে যাইতাম, জব করতে যাইতাম, তখন ওই লোকটা আমাকে হেল্প করতো। আমার যদি কোনো টাকা পয়সা প্রয়োজন পড়তো, ওই লোকটা আমাকে হেল্প করতো, আমি ওকে হেল্প করতাম। এরকম করতাম করতে করতে পরে লোকটা আমাকে বলতেছিল, একদিন আমাকে বলে যে দেখো, তুমি এখানে প্রায় 3-4 বছর হলে জব করতেছো, এখানে থাইকা কোনো ফায়দা নাই, তুমি দুবাই যাও, দুবাই গেলে হয়তো অনেক টাকা ইনকাম করতে পারবে। তো আমি বললাম যে দুবাই যাব, ইনকাম হবে, এটা কিভাবে সম্ভব একটা মেয়ে লোকের পক্ষ থেকে? তো বলে যে যাও, কোনো সমস্যা নাই, যত হেল্প লাগবে আমি তোমাকে করবো। তা আমি বললাম ঠিক আছে, তাহলে আমি যাব, আপনি যদি আমাকে হেল্প করেন তো আমি অবশ্যই যাব। তো বলে হ্যাঁ, আমি তোমাকে হেল্প করব, তুমি যাও। তা আমি বললাম কীভাবে? তো বললো যে তোমাকে তখন আমি বললাম ঠিক আছে, আমি বাসায় যাই ভাবে চিন্তে আপনাকে বলবো। তখন বললো যে ঠিক আছে, তাহলে তুমি বাসায় যাও, তাহলে আমি পরে তোমার সঙ্গে নেক্সট টাইমে কথা বলবো। তা আমি বললাম ঠিক আছে, আমার সঙ্গে পরে কথা বলে। তখন আমি বাসায় আসলাম, আসার পরে ভাবতেছিলাম যে দুবাই যাইতে গেলে তো টাকার দরকার। তো আমি শুনে আসবো সে আমাকে কত টাকার একটা টার্গেট দেয়। তো আমি তাকে বললাম যে দেখেন ভাই, আপনি আমাকে দুবাই যাইতে বলতেছেন, আমারও একটা ভবিষ্যৎ আছে বুঝলাম, তো এখানে কত টাকা লাগতে পারে, একটা টার্গেট কেমন? তো বললো যে তাও 80-90 হাজার টাকার তোমার টার্গেট লাগবে, তো 60-70 হাজার টাকা দিলে ম্যানেজ করতে পারলেও হবে। তা আমি বললাম ঠিক আছে, তাহলে আমি বাসায় যাই, আপনার সাথে আমি পরে এই বিষয়ে আলাপ করবো। তো বললো হ্যাঁ ঠিক আছে, তুমি এই বিষয়ে পরে কথা বলতে পারো। তো আমি বললাম যে ঠিক আছে। তখন আমি গেলাম, যাওয়ার পরে বাসায় আসলাম, আসার পরে ভাবলাম যে আমার কাছে আছেও 40-50 হাজার টাকা, আমার হ্যান্ড ক্যাশ টাকা আছে। এই টাকাটা যদি আমি কাজে লাগাইতে পারি তাও হয়তো আমার 1-2 বছর এই টাকাটা আমার উঠে আসবে। তো যদি হয় তাহলে আমি করব। তখন আবার পরের দিন আবার ওই ভাইয়াটার কাছে গেলাম। ভাইয়াটার কাছে যাওয়ার পরে ভাইয়াটা বললো যে তুমি তাহলে তুমি যাবা? তো আমি বললাম হ্যাঁ আমি যাব। তো বললো ঠিক আছে, তাহলে তুমি পাসপোর্ট ভিসা করতে দাও, তো পাসপোর্ট বানিয়ে নাও, তাহলে আমি তোমার ভিসা লাগাবো। তো আমি বললাম ঠিক আছে। তখন আমি পাসপোর্ট অফিসে গেলাম। পাসপোর্ট অফিসে যাওয়ার পরে আমি পাসপোর্ট বানিয়ে নিলাম। পাসপোর্ট বানানোর পরে আমার 20-22 দিনের ভিতরে আমার পাসপোর্ট সব ক্লিয়ার হয়ে আমার কাগজপাতি আমাকে দেয়। তখন আমাকে ওই ভাইয়া যাওয়ার জন্য অনেকটা হেল্প করার পরে তখন আমি যখন সব কিছু কমপ্লিট হয়ে যায়, তখন আমি বাবা মার কাছে ফোন দিলাম, দিয়ে বললাম মা বাবা যে আমি বিদেশে চলে যাচ্ছি, এরকম দুবাইতে, তো তোমরা ভালো থাইকো আর নিজের প্রতি খেয়াল রাখো, আর মাসে মাসে যেগুলো টাকা পাঠাবো এগুলো তোমরা খাইও কিছুটা, আর কিছুটা রেখে দেওয়ার চেষ্টা করো। তো বাবা মা তো একটু রাজি ছিল না, তারপরে একটু রাজি হয়ে বললো দেখে শুনে যাবা। তো আমি গেলাম, যাওয়ার পরে তখন বাবা মা বললো যে বাবা মা না, তখন আমি চলে গেলাম। যাওয়ার পরে দালাল ওই ভাইয়াটাকে বললাম যে ভাইয়া এখন আমি যাব, তাহলে কীভাবে? তো বললো ঠিক আছে, তোমার সব কিছু হয়ে গেছে, পাসপোর্ট সব কিছু কমপ্লিট, প্লেনের টিকিটও তুমি পাইছো, তো তুমি তাহলে যাইতে পারো। তো আমি প্লেনের টিকিট পাইছি, আমার হাতে দিয়ে এয়ারপোর্টে নিয়ে যায় ওই ভাইয়া এক লোকের সঙ্গে আমাকে পরিচয় করে দিয়ে ওখানে আমাকে প্লেনে তুলে দিল ওই লোকের সাথে। ওই লোকও আমার সাথে গেল। যাওয়ার পরে ওই লোক আমার সাথে যাওয়ার পরে আমাকে নিয়ে যায় একটা জায়গায় রাখলো। আমি চলে গেলাম দুবাই শহরে যাওয়ার পরে আমাকে একটা রুমে বাসায় নিয়ে যে রাখলো। ওখানে 15-20 দিন থাকলাম ভালোই। এদিকে যে আমার সঙ্গে যে লোকটাকে পাঠাইছে সে একটা দালাল, আর ও যে কোনো সাথে যে কোনো গ্রাহকের সাথে যে কথা বলতেছে এটা আমি আর জানি না। আমাকে 20 দিনের মতো ওখানে রাখা হইলো। রাখার পরে আমি 20 দিন থাকলাম। থাকার পরে আমি দেখলাম যে না, ভালো, সব কিছু ভালো, থাকাও যাবে, কোনো অত্যাচার নাই, কোনো জুলুম নাই, কোনো অতটা কাজের প্রেশার নাই, কোনো কিছু নাই, নিজের মতো করে চলতে পারবো। তাহলে তো থাকলে আর কোনো সমস্যা নাই। আমি মাসে মাসে 20 হাজার টাকা করে পেমেন্ট পাবো বাংলাদেশের, এটা আমার কাছে অনেক কিছু। তখন আমি ওখানে থাকার পরে 20 দিন পরে ওই দালাল আমাকে বলতেছে চলো তোমাকে তোমার কাজে রেখে আসি। তো আমি সাথে করে গেলাম। যাওয়ার পরে দেখি দুবাই শহর তো অনেক বিশাল একটা শহর। সেই শহরে নিয়ে যাওয়ার পরে একটা বিশাল বিল্ডিং,
না হলেও তো 20 তলা হবে। তো 20 তলা একটা বিল্ডিংয়ে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওখানে আমাকে রাখলো ওই বিল্ডিংয়ে যখন আমাকে রাখলো তখন আমি ভাবলাম এই বিল্ডিংয়েরই মনে হয় কাজ আমাকে দেবে। তো সমস্যা নাই, আমি বিল্ডিংয়ের কাজই করব। তখন ওই বিল্ডিংয়ের কাজ যাতে আমাকে রাইখা ওই দালাল আমার কাছে আমাকে থিয়ে চলে আসলো। আসার পরে তখন আমি বললাম যে এই বড় একটা বিল্ডিংয়ে রাইখে গেল। তারপরে রাত্রেবেলা দেখতেছিলাম যে ওই মানে দুবাই শহরের সব বাচ্চা টাচ্চা যত আছে সব ওখানে আসতেছে, আর সবাই সবার সাথে মাস্তি টাস্তি করতেছে, কেমন যেন করতেছে। তখন আমি ভাবলাম কী ব্যাপার এরা এখানে, আবার ভাবলাম যে হয়তো এই বাসায় কাজে এরকম হয়তো আসবে যাবে, মেহমানকে গেস্টকে খাওয়াইতে হবে, এগুলো করতে হবে। তখন দেখি না ওখানে এটা একটা আবাসিক, আর ওখানে আমাকে বিক্রি করা হয়েছে আমাকে। মানে এতটা শারীরিক অত্যাচার আমার উপরে করতো যে আমি বলে বোঝাতে পারবো না, এতটা অত্যাচার করছিল। যখন প্রথম আমাকে ওইরকম মানে একটা বাচ্চা আমাকে ধরতে আসলো, আমাকে ধরলো জোর জুলুম মতো। ওরা তো অনেক তাগড়া হয়, অনেক অনেক বড়, অনেক উঁচু লম্বা, অনেক বডি ফিগার, আর ওদের জিনিসটাও এত বড়, সেম ঘোড়ার মতো কোনো মানে ডিফারেন্ট নেই এতটা। আর ওদেরকে দেখলেই তো ভয় পেয়ে যায়, ভয় লাগে, আমারও ভয় লাগে যে কী কথা, ওই বেটা যদি আমার সাথে এরকম কিছু করে তাহলে আমি কিভাবে এগুলো মানে করব। তখন ওই হোটেলে একটা বাংলাদেশি একটা ভাই ছিল। ওই বাচ্চারা যখন এগুলো কাজ করলো আমার সঙ্গে জোর জবরদস্তি, আমার অনেকটাই খারাপ লাগছিল যে আমি কোথায় থেকে কোথায় আসলাম। আমার বাংলাদেশে আমি ভালোই টাকা ইনকাম করছি আর ভালোভাবে চলছি, কেন আমি এখানে আসলাম। তো পরে আমি ওই বাংলাদেশি ভাইয়াটাকে বললাম যে ভাইয়া আমার সাথে এরকম যে করলো, আর আপনারা দেখতেছেন তো, বলতেছে তোমাকে তো বিক্রি করে খাওয়া হয়েছে, তোমাকে বিক্রি করছে, তোমাকে এগুলো করতেই হবে। তখন আমি বলি না, আমি এগুলো করবো কেন। তখন বলে যে ঠিক আছে তুমি করবে না, তাহলে ওরা যত টাকা দেয় তোমাকে কিনে নিচ্ছে এত টাকা তোমাকে দিতে হবে। তো বলে যে ঠিক আছে এত টাকা। আমি বলি ঠিক আছে এত টাকা আমি কোত্থেকে দেবো, আর আমার বাসায় দেওয়ার মতো এতটা সামর্থ্য নাই, আমার যা ক্যাশ ছিল সেটাও আমি দিয়েই আসছি দেশে, আমি কিভাবে দেবো। তো বলে ঠিক আছে তাহলে এখন তোমার এগুলো মেনে নিয়ে এগুলো করতেই হবে। তখন আমি এগুলো মেনে নিতে পারছিলাম না। যখন ওরা আমার সাথে এগুলো কিছু করতো, জোর জবরদস্তি এরকম করতো, তখন আমার অনেক কষ্ট হইতো, অনেক মানে মেনে নিতেও অনেক কষ্ট হইতো, খারাপ লাগতো। আমি উঠে দাঁড়াইতে পারতাম না, কোনো কিছু করতে পারতাম না। এখন আমি যদি এখান থেকে চলে যাই, আমার টাকা মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দিয়ে যাইতে হবে, তো এই অ্যামাউন্ট তো আমার বাসা দিতে পারবে না। তখন ওরা যখন আসে তখন আমি এতটা ভয় পাই, আমার কলিজা শুকে যায়। যখন সূর্য ডুবে রাত হয় তখন একটা ভয় আসে যে আজকে রাতে আমার সাথে কিনা কি হবে। যখন আবার সূর্য ওঠে রাত শেষ হয়ে যায় তখন আবার মনে হয় যে সারা দিনটা আমার কিভাবে কাটবে। তখন আমি এতটা ভয় পাই। এই ভয়ে ওদের টাকা শোধ দেওয়ার জন্য এগুলো কাজ করেছি, কিন্তু আমাকে সব যা করেছে আমার সঙ্গে সব জবরদস্তি, আমি কিছুতে এগুলোতে রাজি ছিলাম না। তো আমি এতগুলো টাকাও দিতে পারতাম না দেখে এগুলো করছে, আমার দিনের পর দিন রাতের পর রাত আমাকে এইভাবে ব্যবহার করছে।